হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি ক্লাস 9 রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে স্কুলগুলো নিয়ে আলোচনা করছিলাম, আজকে আমরা স্কুল নাম্বার 8 নিয়ে আলোচনা করব। তোমরা স্কুল নাম্বার 8 এর যে শর্ট কোশ্চেন এবং 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে সেইগুলো তোমরা দেখতে থাকো। আমার প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোলা রয়েছে এইভাবে। আমি এখানে কিন্তু অঙ্কগুলো করব। তোমাদের যাদের রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা আছে তোমরা খুলে দেখে নিতে পারো কোশ্চেন গুলো। এবং সবাইকে বলবো যে আমি যখন অঙ্ক করাবো একটু মন দিয়ে শুনে নাও। লেখার প্রয়োজন নেই, তোমরা বরং একটা কাজ করতে পারো, আমি এই পুরো পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিই। তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গিয়ে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো, সেখান থেকে তোমরা দেখে দিতে পারো। ওকে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভালো লাগবে। প্রত্যেকটা প্রশ্ন আমি ডিটেল বলে দিয়েছি। আর 1 থেকে 7 অব্দি যে স্কুলগুলো নিয়ে আমি আগে আলোচনা করে দিচ্ছি, সেখানে তোমরা প্লে লিস্টে চলে যাও, আমার চ্যানেলে পরপর সাজানো রয়েছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। ওকে, তো শুরু করব আজকে। প্রথম প্রশ্ন দেখো, পাই এবং 22/7 1 নম্বরের প্রশ্ন যেটা রয়েছে, এদের মধ্যে কোনটা কি সংখ্যা, এটা এখানে বোঝাতে চাইছে। প্রথম অপশনটা দিয়েছে দুটি মূলদ সংখ্যা, দুটি অমূলদ সংখ্যা। আহ পাই মূলদ, 22/7 অমূলদ, পাই অমূলদ, 22/7 মূলদ সংখ্যা। একটা জিনিস তো এখানে ক্লিয়ার যে 22/7 যেটা রয়েছে, 22/7 যেটা রয়েছে এটাকে আমি p/q ফর্মে কিন্তু নিয়ে আসতে পেরেছি, তাই না? তার মানে এটা তো ক্লিয়ার যে 22/7 একটা কি মূলদ সংখ্যা। তার মানে এখানে দেখো দুটো মূলদ সংখ্যা, দুটি মূলদ সংখ্যা, 22/7 একটা মূলদ সংখ্যা হতে পারতো, আর এখানে 22/7 মূলদ সংখ্যা। এই দুটো তো পুরো প্রথমে ক্যান্সেল হয়ে যাবে। 2 নম্বর যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে পাই। পাই এর মান হচ্ছে গিয়ে 3.14159265 ডট 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 আরো রয়েছে। তাহলে পাই এর যে ভ্যালুটা আমি পেলাম, এই পাই এর ভ্যালুটাতে একটা জিনিস তোমরা লক্ষ্য করবে যে এটা কিন্তু অনাবৃত্ত, তাই না? এখানে কোনো আবৃত্ত সংখ্যা নেই, তাই এটা হচ্ছে অনাবৃত্ত দশমিক সংখ্যা। আর এটা ডট 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 দেওয়া রয়েছে মানে এটা একটা অসীম অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা, মানে হচ্ছে একটা অমূলদ সংখ্যা। তাহলে অপশন ডি হবে দেখো এখানে সঠিক উত্তর, অর্থাৎ পাই অমূলদ সংখ্যা, 22/7 মূলদ সংখ্যা। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বলছে 4 × 5 টু দা পাওয়ার এক্স সমান 500 হলে এক্স টু দা পাওয়ার এক্স এর মান কত হবে? 4 × 5 টু দা পাওয়ার এক্স এর আমি লিখতে পারি 5 টু দা পাওয়ার এক্স সমান 500/4, কারণ 4 এদিকে গুণ রয়েছে। নেক্সট লিখতে পারি 5 টু দা পাওয়ার এক্স সমান, এটাকে ভাগ করলে হবে 4 একে 4, 2 8, 4 5 20, 125। ওকে, 5 টু দা পাওয়ার এক্স যেমন আছে থাকবে। লিখতে পারি আমি এইটাকে 5 টু দা পাওয়ার কিউব, কারণ তিনটা পাঁচের গুণফল হচ্ছে 125, তাই 5 টু দা পাওয়ার কিউব লিখতে পারি আমি। এখান থেকে লিখবো এক্স সমান 3, কারণ সূচকের নিয়ম অনুসারে আমরা জানি a টু দা পাওয়ার এক্স সমান a টু দা পাওয়ার ওয়াই সমান, এখানে ইমপ্লাই করছে এক্স সমান ওয়াই। কিন্তু এখানে একটা শর্ত ছিল, যেখানে এ এ নট ইকুয়ালস টু 0, +1 -1, তাই না? +-1। ওকে, তো একটা জিনিস এখান থেকে বুঝতে পারছি আমি যে 5, এখানেও 5 রয়েছে, অর্থাৎ এর ভ্যালুটা 0 নয়, 1ও নয়, -1ও নয়। ঠিক আছে না? তাই আমরা লিখতে পারি এক্স এর সঙ্গে 3 সমান হবে। ওকে, এবারে কোশ্চেনে দিয়ে দিয়েছে আমাকে x টু দা পাওয়ার এক্স। লিখবো আমি এক্স এর ভ্যালু 3, 3 টু দা পাওয়ার 3 মানে হচ্ছে 3 3 9 3 27, অর্থাৎ তিনটা 3 গুণফল। তাহলে অপশন হবে এখানে ডি সঠিক উত্তর, 27। নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 বলছে 2x + 3y = 0
সমীকরণের লেখচিত্রটি কেমন হবে? বলছে এক্স অক্ষের সমান্তরাল হবে, ওয়াই অক্ষের সমান্তরাল হবে, মূল বিন্দুগামী হবে, 2 বিন্দুগামী হবে। 2x প্লাস 3y 2x প্লাস 3y সমান 0 সমীকরণকে আমি লিখতে পারি, y এর ভ্যালুটা যদি আমি বের করি তাহলে 3y সমান -2x লিখতে পারি, y সমান লিখতে পারি -2x বাই 3। ইয়েস অর নো? এবারে একটা জিনিস এখানে বোঝা যাচ্ছে, দেখো যে x এর ভ্যালু আমরা যদি বসিয়ে দিই, ঠিক আছে, দেখো এখানে বিন্দুটা দিয়েছে, লাস্ট যে কোশ্চেনটা প্রথম বলেছে এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এক্স অক্ষের সমান্তরাল হতে গেলে আমি এক একটা অপশন নিয়ে বুঝিয়ে দিচ্ছি, তারপরে এটাতে আসছি। এক্স অক্ষের সমান্তরাল হওয়া মানে এটাকে এক্স অক্ষ, ওকে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এক্স অক্ষের সমান্তরাল কোনো সরল রেখা যদি এরকম হয়, তাহলে দেখো এখানে ওয়াই কিন্তু সব জায়গায় কনস্ট্যান্ট থাকবে, হ্যাঁ কিনা? আবারও বলে দিচ্ছি আমি, এটা হচ্ছে আমাদের 0 বিন্দু, যদি আমি ধরে নিই 0 বিন্দু, এখানে দেখো এক্স চেঞ্জ হচ্ছে এই বিন্দুটাতে, যদি আমি ধরি এক্স চেঞ্জ হচ্ছে, কিন্তু ওয়াই কিন্তু যদি আমি 2 ধরি সব জায়গায় কিন্তু ওয়াই আমার 2 থাকবে, কিন্তু এক্সটা পরপর চেঞ্জ হচ্ছে। এইখানে এক্স এর মান চেঞ্জ করার সঙ্গে সঙ্গে কিন্তু ওয়াই এর মানও চেঞ্জ হবে, তাহলে প্রথম অপশনটা আমার হবে না। ওয়াই অক্ষের সমান্তরাল যদি একটা সরল রেখা আমি অঙ্কন করি, এরকম ভাবে হবে, ওকে, এটা ওয়াই অক্ষ ছিল আমাদের। এই অক্ষের সমান্তরাল সরল রেখায় একটা জিনিস তো খুব ক্লিয়ার, যে এখানে এক্স এর ভ্যালু সমান কিন্তু ওয়াই এর মান আলাদা। আমি তিনটা পয়েন্ট নিলাম, এই পয়েন্ট, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, তিনটা স্থানাঙ্ক নিলাম। এখানে দেখো এক্স এর ভ্যালু সব জায়গায় সমান, ওয়াইটা শুধু চেঞ্জ হচ্ছে, ওয়াইটা শুধু আমাদের চেঞ্জ হচ্ছে। ইয়েস অর নো? ঠিক। তার মানে এই অপশনে তো এক্স এর ভ্যালু যেহেতু সমান বলে দিয়েছে, এখানে এক্স এর ভ্যালু চেঞ্জ করলে ওয়াই এর ভ্যালু চেঞ্জ হবে, তাহলে এই অপশনটাও তো আমাদের কি হয়ে যাবে, এমনিতেই ক্যান্সেল হয়ে যাবে। 2 নম্বর দিয়েছে মূল বিন্দুগামী 2 বিন্দুগামী। দেখো 2 বিন্দুগামী যদি আমি লাগাই এখানে 2 বিন্দুগামী, তাহলে এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু নিশ্চয়ই 0 হওয়া উচিত। এক্স এর ভ্যালু যদি আমি 2 বসাই, তাহলে ওয়াই সমান -2 ইন্টু 2/3 হবে, যেটা হচ্ছে -4/3। ইয়েস অর নো? তার মানে ওয়াই এর ভ্যালু কিন্তু কোনো মতে আমাদের 0 এলো না, এখানে 0 আছে, এটাও তোমরা ক্যান্সেল করে দিবে। কি কেন করাচ্ছি এগুলো আমি তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার করিয়ে দিচ্ছি, প্রত্যেকটা অপশন ওয়াইজ আমি বলে দিলাম, যাতে তোমাদের কোনো রকম ভাবে সমস্যা না হয়, যদি তোমরা না কনফিউশনে পড়ে যাও পরীক্ষায়, এইভাবে কিন্তু তোমাদের সলভটা করে আসতে হবে। ওকে, একটু সময় লাগবে কিন্তু করতে হবে। মূল বিন্দুগামী, তাহলে অ্যান্সারটা কিন্তু এখানে সঠিক অ্যান্সার হবে যে সরল রেখাটি আমাদের কি হবে, মূল বিন্দুগামী হবে। এবারে দেখো মূল বিন্দুগামী কেন বলা হয়েছে, দেখো এখানে যদি আমি এক্স এর ভ্যালু 0 বসাই না, এক্স এর ভ্যালু 0 বসাই, বলে দিচ্ছি আমি, এই যে সমীকরণটা যেটা দেওয়া রয়েছে এখানে ওয়াই সমান -2x/3 রয়েছে, এখানে এক্স যদি আমি 0 বসাই, ওয়াই সমান, ও এটা পুরোটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে 0 বিন্দুগামী কিন্তু এই সরল রেখাটা কি যাচ্ছে, অতিক্রম করছে, মানে 0 বিন্দুগামী হচ্ছে, মানে এরকম একটা সরল রেখা আমি কিন্তু পাবো, যেটা 0 বিন্দুগামী হবে। এক্সাক্ট এই সরল রেখা নয়, কিন্তু আমি জাস্ট বলে দিলাম। ওকে, এটা হবে তোমাদের অ্যান্সার, মূল বিন্দুগামী সরল রেখা। নেক্সট বলেছে, দেখো কোশ্চেন নাম্বার 4, x-7 এবং 3-3 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব 5 একক হলে x এর মানগুলি নির্ণয় করো, বা মানগুলি কত হবে নির্ণয় করতে বলেছে। দুটো বিন্দু যদি থাকে x1 y1 এবং আরেকটা বিন্দু যদি নিই x2 y2, ওকে, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, সূত্রটা কি? দূরত্বের সূত্র হলো √, একদম ইজি, এক্স এর স্থানাঙ্ক গুলো মাইনাস করে দিবে, x1 - x2 মাইনাস করে দিয়ে হোল স্কোয়ার করে দিবে, প্লাস রাখবে ওয়াই এর স্থানাঙ্ক গুলো
মাইনাস করে হোল স্কোয়ার করে দিবে, একক লিখে দিবে। ওকে, এটাই হচ্ছে আমাদের দূরত্ব। এখানে x1 y1 মানেই দেওয়া রয়েছে x-7, x2 y2 দেওয়া রয়েছে 3 - 3, ইয়েস অর নো, সমান লিখতে পারি আমি, ঠিক করে নাও একটু, সরি, x2 হচ্ছে আমাদের 3 হোল স্কোয়ার প্লাস y1 কত রয়েছে দেখো -7, এটা -3টা হয়ে যাবে আমার +3, কারণ y2 দেখো এখানে কত রয়েছে আমাদের -3 রয়েছে, এমনি সূত্রের মাইনাস, এখানে মাইনাস, গুণ হয়ে গিয়ে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, হোল স্কোয়ার, এত একক হয়ে যাবে। এবারে বলে দিয়েছে আমাদের দূরত্বটা 5 একক হবে, ঠিক না? দূরত্বটা কত একক হবে বলে দিয়েছে, 5 একক হবে। তাহলে আমি লিখতে পারি না যে এখানে √x-3 এর হোল স্কোয়ার প্লাস -7 + 3 এর হোল স্কোয়ার মানে হচ্ছে -4 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 5, কারণ এই দূরত্বটাই হচ্ছে গিয়ে 5 একক আমাকে বলে দিয়েছে। ওকে, উভয় পক্ষে যদি বর্গ করে দিই আমি, তাহলে এইটাকে ভাঙবো আমরা, এটাকে ভাঙলে কত আসবে দেখো, x² উভয় পক্ষে আমি কি করব, বর্গ করব, দুদিকে আমি বর্গ করব, x² -2ab + b² a - b এর হোল স্কোয়ার 3 × 2 = 6x প্লাস প্লাস 6x প্লাস 9 প্লাস 4 × 4 = 16 ইকুয়ালস টু 25, ইয়েস অর নো, x², আচ্ছা -6x, ওকে, -6x, এদিকে হবে তোমার 9 × 6 = 15, 25, এদিকে 25, তাহলে 25, এখানে 25 মাইনাস হয়ে যাবে, এটা হয়ে যাবে 0, তাহলে লাস্ট অব্দি পাচ্ছি x² - 6x ইকুয়ালস টু 0, x যদি কমন নিয়ে নিই পাবো আমরা x × x - 6 ইকুয়ালস টু 0, তার মানে এইখান থেকে আমি লিখতে পারি না x সমান 0 অথবা x - 6 সমান 0, x সমান 6, তাহলে x সমান 0ও পাচ্ছি, x সমান 6ও পাচ্ছি, তাহলে অপশন হবে এখানে এ হবে সঠিক উত্তর, 0 এবং 6। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। যারা বুঝতে পারছো না তাদের বলবো একবার ব্যাক করে যদি দেখে নিতে পারো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই বুঝে যাবে, এটা আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, 4x + 3y = 7 এবং 7x - 3y = 4 সমীকরণ দ্বয়ের কি রকম সমাধান থাকবে বলেছে। অপশনগুলো একটি মাত্র সমাধান থাকবে, অসংখ্য সমাধান থাকবে, কোনো সমাধান থাকবে না। তোমাদের আমি বারবার করে প্রত্যেকটা ভিডিওতে এইরকম অঙ্ক রয়েছে, আবারও বলে দিচ্ছি, একদম মুখস্থ হয়ে যাবে, কোনোদিন ভুলবে না। রেগুলার যারা ভিডিও দেখছো, দেখো আমি লিখবো দুটো সমীকরণ, a1x + b1y + c1 = 0, a2x + b2y + c2 = 0, দুটো সমীকরণের সমাধান নির্ণয়ের তিনটে শর্ত রয়েছে। তিনটে শর্ত কি কি রয়েছে দেখো, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। তিনটে শর্ত কি কি রয়েছে, যে x এর প্রথম সমীকরণের x এর সহগ দ্বিতীয় সমীকরণের x এর সহগের অনুপাত প্রথম সমীকরণের y এর সহগ b1, দ্বিতীয় সমীকরণের y এর সহগের অনুপাত যদি অসমান হয়ে যায়, এটা একটা শর্ত। আর একটা শর্ত, a1/a2 সমান b1/b2 সমান c1/c2, এটা একটা শর্ত। আর একটা শর্ত ছিল a1/a2 সমান b1/b2 নট ইকুয়ালস টু c1/c2। এই তিনটা শর্তের মানে কি, যদি বলছি যে এই দুটো সমীকরণের এই শর্তটা যদি প্রথমটা যদি মেনটেন করে, মেনে চলে, তাহলে কিন্তু এখানে কেবলমাত্র একটি সমাধান রয়েছে। এই দুটো সমীকরণ থেকে আমি একটি সমাধান পাবো, মানে x এবং y এর মান একটি করে পাবো। যদি সবগুলো সমান হয়ে যায়, সহগগুলো এবং কনস্ট্যান্ট টার্মের অনুপাত সমান হয়ে যায়, এখানে কিন্তু আমি ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন পাবো, অর্থাৎ অসংখ্য সমাধান পাবো। যদি এইটা হয় যে প্রথম দুটো সমান কিন্তু লাস্টেরটার সঙ্গে অসমান হয়ে যায়, অর্থাৎ ধ্রুবক পদের অনুপাতের সঙ্গে অসমান হয়ে যায়, এটাতে কিন্তু আমরা
কোনো সমাধান পাবো না, কোনো সমাধান পাবো না। এখানে যে কোশ্চেনটা বলেছে যে সমীকরণ দ্বয়ের কি রকম সমাধান রয়েছে আমি দেখবো। দেখো এখানে এখানে যে a1 রয়েছে, এই a1 এখানে হচ্ছে 4, তাহলে আমি 4 বাই এক্স এর সহগ আর এর এক্স এর সহগ বাই 7, আচ্ছা এর y এর সহগ কত আছে 3, এর y এর সহগ কত আছে -3, অনুপাতগুলো আগে লিখি। ওকে, আচ্ছা এর c1 এটাকে যদি আমি নিয়ে আসি এইদিকে, এটা কি হয়ে যাবে -7 ইকুয়ালস টু 0 হয়ে যাবে না, আমি ডাইরেক্ট করে দিলাম। এটাকে নিয়ে এলে এদিকে -4 ইকুয়ালস টু 0 হয়ে যাবে, -7 বাই -4। আচ্ছা এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করছি, দেখো যে 4/7 3/-3, এই সমীকরণের দুটো সমীকরণের প্রথম দুটোটা কিন্তু আমাদের অসমান হয়ে যাচ্ছে, ইয়েস অর নো? প্রথম দুটোতেই কিন্তু আমাদের অসমান হয়ে যাচ্ছে। তার মানে কোন শর্তটা কাজে লাগছে, 3 নম্বরে আর কিন্তু আমি যাওয়ার প্রয়োজন নেই, কেন প্রথমে যেহেতু অসমান হয়ে যাচ্ছে আমি একদম বলতে পারবো যে 1 নম্বর শর্তটা কিন্তু আমাদের মেনে চলছে। 1 নম্বর শর্তে রয়েছিল যে a1/a2 সমান নট ইকুয়ালস টু b1/b2 তে একটি মাত্র সমাধান ছিল। এখানে তাহলে অ্যান্সার হবে এখানে অপশন এ, একটি মাত্র সমাধান আছে। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। কোশ্চেন নাম্বার 6 বলেছে, একের দাগের চলছে এখনো পর্যন্ত, এবিসিডি রম্বসের এসিবি সমান 40 ডিগ্রি হলে এ ডি বি এর মান নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে প্রথমে আমি একটা রম্বস অঙ্কন করব। মোটামুটি একটা রম্বস হয়েছে, বলছে এসিবি নাম দিয়ে দিব আমরা এ বি সি ডি। ওকে, এসিবি 40 ডিগ্রি, এসিবি মানে হচ্ছে এ থেকে সি অব্দি একটা টানবো আমি। আর একটা বলেছে এডিবি এর মান, এ ডিবি আর একটা টেনে নি, তারপরে আমি বলে দিচ্ছি এই মানটা আমাকে চেয়েছে, ইয়েস অর নো? মানে কি কি চেয়েছে বলো, এখানে এসিবি এই অ্যাঙ্গেলটা দেওয়া রয়েছে আমাকে, এসিবি 40 ডিগ্রি, এসিবি 40 ডিগ্রি দেওয়া রয়েছে। এডিবি এর মান কত, এ ডিবি এই কোনটা এ ডি বি। ওকে, এইটা আমাকে চেয়েছে কত হবে। ওকে, আচ্ছা রম্বসের একটা সূত্র, বলতে গেলে একটা ক্রাইটেরিয়া, বৈশিষ্ট্য কি ছিল বলতো, রম্বসের কর্ণদ্বয় কর্ণদ্বয় কি হয়, পরস্পরকে পরস্পরকে সমকোণে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এখান থেকে তো ক্লিয়ার যে রম্বসের এসি এবং বিডি এই যে কর্ণ দুটো রয়েছে, এগুলো কিন্তু পরস্পরকে সব 90 ডিগ্রি কোণে অর্থাৎ সমকোণে এবং দুদিকে সমান বাহু তৈরি করছে। এইদিকে যা বাহু হবে এইদিকেও সেম, এইটার সঙ্গে এইদিকেরটা সমান হবে যদি আমি এখানে একটা বিন্দু নিয়ে নিই। ওকে, এবারে দেখো রম্বসে যে বিপরীত বাহুগুলো কি হয়, সমান্তরাল হয়, ইয়েস অর নো? রম্বসের বিপরীত বাহুগুলো কি হয়, সমান্তরাল হয়, অর্থাৎ আমি যদি টান টেনে দেখাই, দেখো বিসির সঙ্গে এডিটা কি হবে, সমান্তরাল, তাই না? বিসির সঙ্গে এডি সমান্তরাল। যদি আমি এসিটাকে যদি আমি যদি আমি এসিটাকে কি ধরি, এসিটাকে ছেদক বা ভেদক ধরি, তাহলে একটা জিনিস তো ক্লিয়ার এখানে, যে এইটাও কত ডিগ্রি হবে, 40 ডিগ্রি হবে। কেন? কারণ এই যে কোণটা যেটা বেরিয়েছে আমাদের, এই কোণটা কিন্তু দেখে নিতে পারো, এইটা দেখো জেড আকৃতির হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু একটা একান্তর কোণ হয়ে যাচ্ছে। আবারও দেখিয়ে দিচ্ছি, দেখো এই কোণটা কিন্তু একটা একান্তর কোণ হচ্ছে, বি সি এ এবং সি এ ডি, এটা একটা দুটো কোণ কি হচ্ছে, একান্তর কোণ হচ্ছে। তাহলে এটা যদি 40 হয়,
এটা যদি 40 হয়, এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। কোথায়? এই কোণটা কত ডিগ্রি? আমাদের 90 ডিগ্রি। তার মানে দেখো, এখানে যে ত্রিভুজটা পেলাম আমি দেখো, ভালো করে দেখবে। এই ত্রিভুজটা এই ত্রিভুজটার ক্ষেত্রে এই ত্রিভুজটার ক্ষেত্রে একদম বেসিক বলে দিব আমি, মন দিয়ে শুধু শুনতে থাকো। এই ত্রিভুজটার ক্ষেত্রে এই দিকের কোণটা 40 ডিগ্রি, ইয়েস অর নো? এটা হচ্ছে আমাদের 40 ডিগ্রি, 90 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 40 ডিগ্রি, তাহলে টোটাল হবে কত? 90 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি হচ্ছে তোমার 130 ডিগ্রি। তাহলে তার আরেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত হবে? 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি। অ্যান্সার হবে 50 ডিগ্রি। অপশন এ হবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে যাব। আচ্ছা, আগের তাহলে 1 নম্বরের প্রশ্নগুলো আমি কমপ্লিট করে দিলাম। এতক্ষণ অবধি যারা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরের অঙ্কগুলো নিয়ে এরপরে কিন্তু আমরা আলোচনা করব। তার আগে বলে রাখি যে ভিডিওটি যদি তোমরা প্রথম দেখছো, আমার চ্যানেলে প্রথম এসেছো, সবাইকে বলো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এবং ভিডিওটি যদি ভালো লাগে তবে শেষে লাস্ট অবধি দেখো, যদি ভালো লাগে তো লাইক করে দিয়ে যাও, কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ওকে? তো তোমাদের যদি কোনো কোয়ারি থাকে, কোনো রকম প্রশ্ন থাকে, তাহলে তুমি কমেন্ট সেকশনে জানাতে পারো, কোনো কোশ্চেন যদি তোমরা বুঝতে না পারো। দেখো এখানে যেটা রয়েছে, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। বলছে সংখ্যা রেখায় √2 স্থাপন করতে বলেছে। সংখ্যা রেখায় √2 স্থাপন করার জন্য আমার কিন্তু কি কি দরকার হবে বলো তো? একটা স্কেল লাগবে, আর একটা কি লাগবে? একটা স্কেল লাগবে আর কম্পাস লাগবে কিন্তু, কারণ আমাকে 90 ডিগ্রি অঙ্কন করতে হবে। ওকে? কম্পাস লাগবে আর একটা স্কেল লাগবে, ঠিক আছে? তাহলে আমরা দেখো এখানে অঙ্কন করব। প্রথমে একটা সংখ্যা রেখা অঙ্কন করব। সংখ্যা রেখা অঙ্কন করার নিয়ম কি? প্রথমে স্কেলের সাহায্যে একটা সরল রেখা অঙ্কন করে নিবে। ওকে? তাহলে একটা স্কেলের সাহায্যে একটা কি অঙ্কন করবে? সরল রেখা অঙ্কন করে নেবে। ওকে? আমি অঙ্কন করলাম দেখো। দিয়ে যে কোনো জায়গায় একটা পয়েন্ট নিয়ে নাও। যে কোনো জায়গায় একটা পয়েন্ট নিয়ে নাও। ধরো আমি 6 এর উপরে একটা পয়েন্ট নিলাম। ওকে? এবারে 3টা দাগ, অর্থাৎ 3 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার করে কি করবে? 1 একক করে ধরে নিবে। আমি দেখো 6 থেকে 9, মানে 3 সেন্টিমিটার করে একটা একটা দাগ নিচ্ছি। তাহলে 9 থেকে 12 অব্দি নিব, 12 থেকে আবার 15 নিব, 15 থেকে 18 নিব। এইদিকে 3, এদিকে মাইনাস, এটা কিন্তু 0 রাখবো আমি, এদিকে আবার 0-তে চলে আসে। ওকে? আশা করি বুঝতে পেরেছো। মানে সমান দৈর্ঘ্যের আমাকে কি করতে হবে? দাগগুলো নিয়ে নিতে হবে। এখানে আমি 0 রাখবো, এটা হচ্ছে তাহলে 1, এটা 2, 3, 4। এটা কিন্তু এইভাবে চলছে, এটা এইদিকে চলছে, -1, -2। ওকে? নেক্সট কাজ যেটা হবে তোমাদের, সেটা হচ্ছে কি, এই যে √2 স্থাপন করার জন্য কিন্তু আমাকে 1-এর উপরে একটা 90 ডিগ্রি অঙ্কন করতে হবে। কত বিন্দুতে? এই 1-এর উপরে একটা 90 ডিগ্রি অঙ্কন করতে হবে, ঠিক আছে? তাহলে 90 ডিগ্রি অঙ্কন করতে হলে কি করব আমরা? তাহলে আহ একটা আহ চাপ অঙ্কন করবো, ইয়েস অর নো? তাহলে চাপ প্রথমে একটা অঙ্কন করে নিই আমি। একটু আহ, এগুলো তো নতুন করছি না, আগের বারেও করেছিলাম, আবারও করছি। ওকে? একটা চাপ অঙ্কন করব, ঠিক আছে? তারপরে কি করবো? 90 ডিগ্রি করতে হবে আমাদের। আহ একটু লেট হবে হয়তো, দেখো, কিন্তু খুব ভালো লাগবে তোমাদের, এইটুকু আমি বলতে পারি। খুব ভালো লাগবে, এইটুকু আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি। তাহলে একবার, ওকে, আবার এখানে বসাবো, ঠিক আছে? ঘুরিয়ে দিব, দুবার, সেটাকে আবার উপরে কাটবো, ঠিক আছে না? এক, এদিকে নিয়ে আসবো, পুরো একদম তোমাদের ডিটেল বলে দিব। একটু একটু ধৈর্য ধরে দেখো, ভালো লাগবে অবশ্যই। নতুন জিনিস একটু করছি, একটু লেট হচ্ছে তো, মানে নতুন জিনিস মানে নতুন ইনস্ট্রুমেন্ট গুলো ব্যবহার করছি তো, ওই জন্য একটু লেট হচ্ছে। তাহলে কত? হাই হাই, সরি, 0-তে 90 ডিগ্রি এঁকে নিলাম আমি এতক্ষণ। ওকে? আচ্ছা, 0-তে 90 ডিগ্রি এঁকে নিয়েছি তো, তাহলে একটা কাজ করি আমি। আমি তো বলেছি না 1-এ 90 ডিগ্রি আঁকবো।
তাহলে কিন্তু আমি এটাকে জাস্ট একটু জোগাড় করছি। আমি দেখো এখানে 0-তে 90 ডিগ্রি আঁকবো, তো শুধু জাস্ট নামগুলো চেঞ্জ করে দিচ্ছি আমি। দেখো এখানে কি করব আমরা, আহ নামগুলো চেঞ্জ করে দিচ্ছি, এটাকে 0 লিখে দিচ্ছি। ঠিক আছে, কষ্ট করে আঁকলাম তো, আর চেঞ্জ কাটছি না। 1 0 1 2 3 4 5, এটা -1 -2 এরকম হলো। ঠিক আছে, এরপরের কাজ হচ্ছে গিয়ে তোমাদের, সেটা হচ্ছে 0 থেকে 1 অবধি, 0 থেকে 1 অবধি এই যে মাপটা না, এই মাপটা আমরা নিব। ওকে, দেখো এই মাপটা আমরা কি করব, এখানে নিয়ে নেব। 0 থেকে 1-এর মধ্যে এই মাপটা আমরা নিয়ে নেব। নিয়েছি। ঠিক আছে, এই মাপটা নিয়ে আমরা কি করব, এক বিন্দুতে বসিয়ে, এর উপরে কেটে নেব। ওকে, তার উপরে যে সরলরেখাটা আমরা লম্ব অঙ্কন করেছি, এটার সঙ্গে আমরা কেটে নেব। ঠিক আছে, দিয়ে দিয়ে কি করব আমি এটাকে, আর কিন্তু নেই কিছু। ওকে, প্রায় শেষ। এরপরে আমরা 0 এবং এইটা আমি যোগ করে দিব। ঠিক আছে, ঠিক আছে, তাহলে দেখো এখানে 0 থেকে, এটা হচ্ছে কি আমাদের 1 ইউনিট, এখান থেকে এটা হচ্ছে কি 1 ইউনিট, তাহলে 1 1 করে ধরেছি। আর এটাও হচ্ছে কত আমাদের 1। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে নাম দিয়ে দিই, নাম দিলাম আমি আহ পি, এটাকে দিলাম কিউ। ওকে, তাহলে দেখো ত্রিভুজ পি ও কিউ, এই ত্রিভুজের কিউ ও সমান কত একক বলো, 1 একক। কিউ ও 1 একক, কিউপি এইটা ধরেই তো আমি উপরে টেনেছি, তাহলে কিউপিটা কত হবে, 1 একক হবে। তাহলে এখানে কত ডিগ্রি এঁকেছি, 90 ডিগ্রি, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। তার মানে দেখো এখানে ওপি, কত হয়ে যাবে, √ওভার, ওপি মানে অতিভুজ স্কোয়ার, অতিভুজ সমান √ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে 1-এর স্কোয়ার প্লাস 1-এর স্কোয়ার, ইয়েস অন্য এত একক হবে। ওপি সমান হচ্ছে কত, 1 + 1 মানে √2 একক। তাহলে ওপি যেটা পেলাম এটাই কত হবে, √2 একক। আর এই √2 এককের দৈর্ঘ্যটা নিয়ে কি করব আমরা, কি বললাম আমি, এই √2 এককের দৈর্ঘ্যটা নিয়ে এখানে দেখো এই দৈর্ঘ্যটা আমরা নিব, দিয়ে এটাকে জাস্ট √2 একক নিলাম। কি করবে, জাস্ট এটাকে এক্স অক্ষের উপরে ছেদ করাবো আমি। ওকে, এক্স অক্ষের উপর যে বিন্দুতে ছেদ করবে সেটাকে আমি নাম দিলাম, ধরো এটাকে নাম দিলাম আমি এম। তাহলে এই এমটা হচ্ছে আমাদের √2 পয়েন্ট, এমটাই হচ্ছে আমাদের কত, কি বললাম আমি, √2। ঠিক আছে, তাহলে অতএব দিয়ে লিখবো আমরা, এম বিন্দু, এম বিন্দুটি এম বিন্দুটি √2 কে, সংখ্যা রেখায় এম বিন্দুটি √2 কে নির্দেশ করে। একটু সময় লাগলো, কিন্তু তোমরা তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের এটা কেমন লাগলো। ওকে, আমিও কিন্তু নতুন ব্যবহার করছি এইগুলো, তো কমেন্ট করে অবশ্যই জানাও যে ঠিক আছে স্যার, ভালো লেগেছে তো অবশ্যই কমেন্ট করে জানাও। নেক্সট কোশ্চেনে যাব আমরা। দেখো কি বলেছে আমাদের, এর সরলতম মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা, এর সরলতম মান নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমে আমাদের কিন্তু এই ভেতরেরটা করব। প্রথমে প্রথম বন্ধনীর কাজ করব। প্রথম বন্ধনী কত আছে বলো, 81 ⁻³ / 2। 81 কে লিখতে পারি না আমি 3⁴। ঠিক আছে, 3⁴ মানে হচ্ছে তিন, চারটা তিনের গুণফল, 3 3 9, 3 27, 3 81, তাহলে 3⁴। আচ্ছা, গুণিতক মাইনাস কত আছে, -3/4, ইয়েস অন্য। তাহলে প্রথম বন্ধনীর মধ্যে যেটা বেরোলো সেটা কত বেরোলো বলো, 3⁻³ এরপরে দ্বিতীয় বন্ধনীতে কত রয়েছে, 1/9। আর তৃতীয় বন্ধনীতে রয়েছে, বাইরে রয়েছে আমাদের -1। ওকে, তাহলে দ্বিতীয় বন্ধনীর ভেতরে এটা কত বেরোলো, তাহলে 3⁻³
এটার সঙ্গে দ্বিতীয় বন্ধনীর কাজ হলো হবে এরপরে, এটাকে তুলে দিলে কত হবে, -3 সঙ্গে 1/9 গুণ হয়ে যাবে। ওকে, তৃতীয় বন্ধনীটা শুধু থাকবে -1 পড়ে থাকবে। এটা যদি কাটাকাটি করি কত হবে বলো এখানে। আচ্ছা, এর বাইরে একটা রয়েছে সেটা টু দা পাওয়ার, আচ্ছা এটা প্রথম বন্ধনীতে ছিল 1/9, দ্বিতীয় বন্ধনীতে ছিল 3 শুধু ছিল, ঠিক আছে না? তাহলে এর উপরে ছিল আমাদের, দ্বিতীয় বন্ধনীতে ছিল আমাদের 3, ঠিক আছে, 3 ছিল। তাহলে 3 3 9, তাহলে দ্বিতীয় বন্ধনীর মধ্যে যেটা ছিল হলো সেটা হচ্ছে 3⁻⁻1/3, তুলে দিলে এর সঙ্গে কি গুণ হবে বলো, 3 গুণ হয়ে যাবে। এরপরে লাস্ট আসবে তৃতীয় বন্ধনী, 3 3 গুণ কেটে দিলে কত হবে, 3⁻⁻1 গুণিতক, এটা কত আছে, -1 রয়েছে, অ্যান্সার হবে 3⁻+1, +1 মানে কত, এখানে 3 হবে এখানে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো, বোঝা গেছে তো? ওকে, নেক্সট কোশ্চেনে যাব। বলছে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, এগুলোকে কি বলেছে, মানের ঊর্ধ্বক্রমে সাজাবো। দেখো নিয়ম যেগুলো বলবো একটু মন দিয়ে শুনে নাও, এই অঙ্কগুলো খুব সহজ অঙ্কগুলো, পর পর লিখে ফেলবে এগুলোকে, 48 পরপর নিচে নিচে লিখে ফেলবে। প্রথম কাজ হচ্ছে এগুলো দেখা মানে নিচে নিচে খাতায় তুলে ফেলো, ব্যাস, তারপরে কিন্তু অঙ্ক আর কিছু থাকবে না। এরপরের কাজ হচ্ছে তোমাদের, সেটা হচ্ছে কি, যে যতগুলোর আমার পাওয়ার রয়েছে না, 60 48 36 24, 60 48 36 24, এদের তোমরা গসাগু বের করবে। গসাগু মানে কি, সবগুলোতে কাটবে ওই রকম সংখ্যা, ঠিক আছে? তাহলে 60, প্রথম যে সংখ্যাটা দিয়ে কাটাতে পারি আমি, দেখো 2 দিয়ে কাটাতে পারি, 2 30, 2 24 48, 2 18, 2 36, 2 12 24, 2 কাটবো আবার, 2 15, সবগুলোতে যেন কাটে, 2 12, 2 9, 2 6। এবারে দেখো 2 কিন্তু সবগুলো কাটবে না, কিন্তু 3 কেটে যাবে, 3 5, 3 4, 3 3 9, 3 2 6, আর কিন্তু নেই। তাহলে এখানে যে গসাগুটা হচ্ছে, এখানে যে গসাগুটা হচ্ছে সেটা হচ্ছে 3 2 6 2 12। মেন কাজ হচ্ছে এরপরে, সেটা হচ্ছে কি, 2 টু দা পাওয়ার, এটা 3 টু দা পাওয়ার, এটা 4 টু দা পাওয়ার আসবে, এটা 5 টু দা পাওয়ার আসবে। দেখো সবগুলোতে কি করব আমি, যেটা গসাগু আছে না, গসাগুটা উপরে লিখে দিব 12, এটাতেও 12 লিখবো, এটাতেও 12 লিখবো, এটাতেও 12। ওকে, ঠিক আছে। দেখো 12 লসাগু, কিন্তু 60 করতে হলে নিশ্চয়ই এর ভেতরে কত লিখতে হবে বলো তো, এর ভেতরে কত লিখতে পারি আমি, 5, 12 5 60। আচ্ছা 48 আছে, তাহলে 12 4 48, 3 টু দা পাওয়ার 4, ঠিক আছে। আচ্ছা এটা কত হবে, 36, 12 3 36, 24, 12 2 24। ক্লিয়ার হয়েছে আশা করি তোমাদের, ক্লিয়ার হয়েছে। এবার 2 টু দা পাওয়ার 5 মানে হচ্ছে 32, হোল টু দা পাওয়ার 12, 3 টু দা পাওয়ার 4, 3 3 9, 9 9 81। ওকে, গুণ করে দেখে নিবে তোমরা, 4 4 16, 4 64, হোল টু দা পাওয়ার 12, 5 5 25, হোল টু দা পাওয়ার 12। এর পরের কাজটা কি, আর কিছু নেই, দেখো সব এটা 32 81 64, এটা হচ্ছে 25, উপরের সবার কিন্তু ঘাত আমি সমান করে নিয়েছি। কেন সমান করে নিয়েছি, কারণ এরপরেই তো ঊর্ধ্বক্রমে সাজাবো বলে। তাহলে এদের মধ্যে ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় সাজাবো, ইয়েস অর নো, ছোট থেকে বড় সাজাবো। তাহলে ছোট থেকে বড় যদি সাজাই আমি, প্রথমে রয়েছে কত, 25, ছোট, তারপরে থাকবে আমাদের 32, তারপরে থাকবে 64, তারপরে থাকবে 81, লেস দেন দিয়ে দিয়েছি। এখান থেকে লিখতে পারি 25 টু দা পাওয়ার 12 লেস দেন 32 টু দা পাওয়ার 12। পাওয়ার যদি আমি সেম রাখি তাহলে অবশ্যই সংখ্যাগুলো সেম থাকবে, মানে ছোট থেকে বড় যেমন আছে সেরকমই থাকবে, 81 টু দা পাওয়ার 12। এরপরে যেটা করব সেটা হচ্ছে 25 টু দা পাওয়ার 12, 25 টু দা পাওয়ার 12তে রয়েছে কত, 5 টু দা পাওয়ার 24, তাহলে 5 টু দা পাওয়ার 24 হচ্ছে আমাদের সব থেকে ছোট। তারপরে 32, 32 মানে এইটা 2 টু দা পাওয়ার 60,
2 to the power 60 লেস দেন 64, 64 মানে এইটা, এটা 64 রয়েছে, 64 মানে 4 to the power 36। আর নেক্সট থাকবে তোমার লাস্ট 81, 81 মানে 3 to the power 48, 3 to the power 48। দেখো ছোট থেকে বড় আমি কিন্তু কি করলাম, সাজিয়ে দিলাম। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে, 3 to the power 48। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, সমাধান করো। আহ এটা রয়েছে, সমাধান করতে বলেছে, খুব সহজ অঙ্ক। 2 to the power x plus 2, 2 to the power x minus 1 equals to 9 রয়েছে, ইয়েস অর নো? আচ্ছা, এটাকে লিখতে পারি আমি 2 to the power x ইন্টু 2 স্কোয়ার, পাওয়ার গুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়, যেটা x+2 এখানে রয়েছে, এটাকে লিখতে পারি x+2 2 to the power প্লাস 2 to the power x ইন্টু 2 to the power-1 ইকুয়ালস টু 9, ইয়েস অর নো? দুটো থেকে দেখো আমাদের কমন আসবে, দুটো থেকে কমন আসবে 2 to the power x, এখানে রয়েছে, এখানেও রয়েছে, তাহলে 2 to the power x যদি আমি কমন নিই, এখানে পড়ে থাকবে 2 2 4 প্লাস এটা থাকবে 2 to the power-1, 2 to the power-1 মানে 1/2, মানে হাফ লিখতে পারি আমি, সমান 9। और 2 to the power x into 4 to the 8 9/2 সমান 9। ঠিক, 2 to the power x সমান 9 into 2/9, 9 9 কেটে দিলে পড়ে থাকবে 2 to the power x সমান 2, মানে 2 to the power 1। সেই শর্ত, দেখো x এর সঙ্গে 1 কি হবে, সমান হবে, কারণ 2টা 0ও নয় 1ও নয় -1ও নয়। তাহলে অতএব দিয়ে আমি লিখতে পারি এখান থেকে x সমান 1। শর্তটা আমি আগেরটাতে যেমন লিখালাম সেটা তোমরা লিখে দিবে, a to the power x সমান a to the power y ইকুয়ালস টু x ইকুয়ালস টু y, যেখানে a নট ইকুয়ালস টু 0 +1 -1। ওকে, তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের, নির্ণয় সমাধান যেটা পেলাম এটা হচ্ছে x সমান 1। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট কোশ্চেন দেখো, বলছে x সমান -y সমীকরণের লেখচিত্রটি x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে, যে কোণ উৎপন্ন করে তার মান নির্ণয় করো। x সমান -y সমীকরণের লেখচিত্রটি x অক্ষের সঙ্গে ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে সেটা মান নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো x অক্ষ y অক্ষ আগে আমি ড্র করব, সেখান থেকে কিন্তু জিনিসটাকে তোমাকে নিয়ে আসতে হবে। ওকে, এটা y, নিচে y ড্যাশ, x x ড্যাশ। ওকে, আচ্ছা, 1 2 3 4 5 -1 -2 -3 -4, ঠিক আছে, 1 2 3 4 5, এদিকে -1, যাই হোক আমি সেটা পরে আসছি। দেখো কোশ্চেনটা বলেছে দেওয়া আছে x সমান -y। এখানে যদি আমি টেবিল করি না, এখানে যদি আমি টেবিল করি, তিনটা নিব আমি, তাহলে এক্স ওয়াই, এক্স ওয়াই যদি বসাই আমি, দেখো ওয়াই এর মান যদি আমি 1 বসাই, এক্স এর মান হবে -1, ওয়াই এর মান যদি আমি 3 বসাই, এক্স এর মান হবে -3, ওয়াই এর মান যদি আমি 5 বসাই, যে কোনো মান বসাতে পারো তোমরা, এক্স এর মান হবে 1 2 3 4, আচ্ছা 4 অব্দি লিখেছি আমি তাই 4 নিলাম, 4 লিখলে এটা হবে -4। সমীকরণটা হবে, দেখো এখানে ভালো করে লক্ষ্য করবে, এটা কি লিখবো আমি ভালো করে দেখবে, -1, তাহলে পয়েন্ট গুলো -1 1, এটা হচ্ছে -1 1, তাহলে -1 এটা হচ্ছে -1 -2 -3 -4 +1 2 3 4 5,
1 2 3 4 5, এদিকে হবে -1 -2 নিচের দিকে থাকবে। এটা -1 + 1 -1 + 1 মানে এইসব জায়গায় আসবে, -1 আসবো, +1 উপরে যাব। ঠিক আছে, ক্লিয়ার। -3 + 3 -3 + 3 এর সোজা আসবো আমি, -3 + 3 মানে এইসব জায়গায় আসছে, তাই না? তাহলে এইটা হবে আমাদের। তারপর -4 + 4 -4 + 4 মানে এইসব জায়গায় আসবে। ঠিক আছে, দিয়ে আমরা কি করব, এটাকে যোগ করে দিই। ক্লিয়ার হয়েছে? যোগ করলাম, ঠিক। নেক্সট কি আসবে দেখো, এরপরেই হচ্ছে এখানে মেন পয়েন্ট আসছে। এবারে যে কোনো জায়গায় যদি আমি একটা ত্রিভুজ অঙ্কন করি না, যে কোনো জায়গায় একটা ত্রিভুজ আঁকছি, দেখো আমি এইখানে, এখানে যদি একটা ত্রিভুজ অঙ্কন করি না, এখানে এইটা কত ডিগ্রি, এইটা কত, এইটা কত, ভালো করে দেখো, ভালো করে দেখো, এইটা এখান থেকে এইটা, এখান থেকে এইটা, এটা কত, আবার বলে দিচ্ছি, এইখান থেকে এটা, হ্যাঁ, এটা কত, 3 3 একক, এটা কত, 3 একক। তার মানে এই যে ত্রিভুজটা হচ্ছে, এই ত্রিভুজটা নিশ্চয়ই সমদ্বিবাহু ত্রিভুজ, ইয়েস অর নো? এই যে ত্রিভুজটা পাচ্ছি, এই ত্রিভুজটা নিশ্চয়ই সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের এটা নিশ্চয়ই 90 ডিগ্রি হবে, ত্রিভুজ অঙ্কন করছি সোজাসুজি আমি, এটা 90 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের মান কত হবে, এটাও 45 ডিগ্রি হবে, আর এইটাও কত হবে আমাদের, 45 ডিগ্রি হবে। আর এটা যদি 45 ডিগ্রি হয়, এটা যদি 45 ডিগ্রি হয়, এই উপরেরটাও কিন্তু আমাদের হবে 45 ডিগ্রি, ইয়েস অর নো? এটাও 45 ডিগ্রি হবে, তাই না? আচ্ছা, কেন? কারণ টোটাল তো 90 ডিগ্রি, একদিকে 45 হলে আর একদিকে 45 হবে। আমাকে বলেছে যে লেখচিত্রটা যে আমি পেলাম না, ধরো এটা PQ লেখচিত্র আমি যদি লিখি, এই লেখচিত্রটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত ডিগ্রি কোণ করেছে। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে এইখান থেকে এতটা, এইখান থেকে এতটা, দেখো এইখান থেকে এতটা 90 ডিগ্রি, এদিকে এসছে 45 ডিগ্রি এক্সট্রা। তার মানে টোটাল কত ডিগ্রি কোণ করছে, দেখো এখানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 90 ডিগ্রি যুক্ত 45 ডিগ্রি কোণ করছে, অর্থাৎ 135 ডিগ্রি কোণ করছে, কারণ এটা তো ধনাত্মক দিক এক্স অক্ষের। ওকে, তো এটাকে অ্যান্সার হবে আমাদের কত, 135 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাব। যদি না বুঝে থাকে একবার রিপিট করে দেখে নাও, নাহলে পজ করে একবার ভালো করে দেখে নাও। আর আমার PDF তো দিয়েই দিব সবাইকে, তো সেখানে তোমরা আরেকবার দেখে নিতে পারো। নেক্সট কোশ্চেন দেখো, আর এর কোন মানের জন্য rx সমান 2y সমান 5 এবং দিস সমীকরণগুলির কোনো সমাধান থাকবে না। এই ধরনের কোশ্চেন না খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের এটা আমি বলে রাখছি, আসবেই আসবে এইরকম কোশ্চেন, বিশেষ করে আর দিয়ে একটা কোশ্চেন তোমরা পাবেই পাবে, তাই না? 2 নম্বরে বলছে সমাধান না থাকার শর্ত কি, এক্ষুনি বলে দিয়েছি, আবারও তবু বলে দিচ্ছি। সমাধান না থাকার শর্ত হচ্ছে কি, A1/A2 B1/B2 নট ইকুয়ালস টু C1/C2। এখানে কি কি রয়েছে আমাদের, rx + 2y আচ্ছা এটাকে ভালো করে সাজিয়ে নিলাম, -5 ইকুয়ালস টু 0, আর একটা রয়েছে r+1x + 3y -2 ইকুয়ালস টু 0। তাহলে দুটো সমীকরণ পেলাম, 1 নম্বর 2 নম্বর সমীকরণ পেলাম। শর্ত কি, A1/A2 সমান B1/B2 নট ইকুয়ালস টু C1/C2। তাহলে r/r+1, এটা হচ্ছে আমাদের A1, এটা হচ্ছে A2, A1/A2 সমান B1/B2 মানে হচ্ছে 2/3 নট ইকুয়ালস টু -5/-2। স্বাভাবিক, 2/3 5/2 এর সঙ্গে কখনোই সমান হতে পারে না, তার মানে অবশ্যই এটা সমাধান থাকবে না। কিন্তু আমরা যেটা নিব সেটা হচ্ছে এই দুটো থেকে নিব, আমরা যে নিব এই দুটো থেকে আর এর মান বের করব। তাহলে কোনাকুনি গুণ করব আমরা, তাহলে 3r এর সঙ্গে এটা গুণ করব, এর সঙ্গে এটা, 3r সমান হচ্ছে 2r+2। ওকে, 3r - 2r সমান 2, আর সমান 2। তাহলে আর এর মান কত হচ্ছে আমাদের, এটা হচ্ছে আর এর মান হবে আমাদের 2। ওকে, নির্ণেয় আর এর মান হবে 2।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। একটু স্পিড টানছি কারণ ভিডিওটি অনেক বড় হয়ে গেল তোমাদের। ঠিক আছে, তো এখানে কারণ এখানে অনেকগুলো কোশ্চেন থাকার জন্য ভিডিওটি একটু বড় হচ্ছে। আর প্রত্যেকটা কোশ্চেন কনসেপচুয়াল, তো তার জন্য একটু বড় হয়ে যাচ্ছে। তো একটু ধৈর্য ধরে দেখো, তোমরা অবশ্যই পারবে। এবিসিডি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 8 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার হলে এবিসিডি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে? জাস্ট আমি এটা তোমাদের বলে দিচ্ছি, তোমরা কিন্তু লিখে করবে। তাহলে দেখো, এবিসিডি নাম দিব আমরা এবি সি ডি। কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যখন 8 এবং 6 সেন্টিমিটার, তাহলে একটা কর্ণ নিলাম 8, এটাকে নিব আমরা 6 সেন্টিমিটার। ঠিক আছে, তবে এ বি সি ডি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? তাহলে রম্বসের কর্ণদ্বয় এক্ষুনি আমি বলেছি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এইখানে যদি আমি একটা বিন্দু নিই, এই জায়গায় যদি আমি ও বিন্দু নিই, এ ও যা হবে ও সি একই হবে। তাহলে এটা যে 8, 8 যদি ধরি আমি এটাকে, তাহলে উপরেরটা হবে 4 সেন্টিমিটার আর নিচেরটা হবে 4 সেন্টিমিটার। বিডি কে যদি 6 ধরি, তাহলে বিও হবে 3 সেন্টিমিটার, ও ডিও হবে 3 সেন্টিমিটার। ঠিক, প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে হিসেব করতে বলছে, একদম ইজি অঙ্ক। দেখে নাও, এটা কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি, কারণ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এ ও ডি, এই যে ত্রিভুজটা, এটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। ঠিক না ভুল? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের যেটা রয়েছে এও, এটা হচ্ছে 4 সেন্টিমিটার, ওডি হচ্ছে 3 সেন্টিমিটার। আমি যদি এডি বের করে নিই, তাহলে রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। কেন? কারণ রম্বসের সব বাহুর দৈর্ঘ্য কি হয় বলো? সমান হয়। ওকে, অ্যান্সার লিখবো আমি তাহলে একদম ডাইরেক্ট লিখে দিচ্ছি। সমকোণী ত্রিভুজের এডিটা হচ্ছে অতিভুজ। এডি সমান কি হবে? √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, √, সেন্টিমিটার 16 প্লাস 9 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত কত পেলাম আমি? এক একটা বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার করে পেলাম। ঠিক আছে, তাহলে এডি পেয়ে গেছি, মানে সেটা মানে বি সিডি, বিসি আর বিএ। নেক্সট কোশ্চেনে যাব, তাহলে অ্যান্সার হবে আমাদের 5 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট কোশ্চেন দেখো, প্রমাণ করতে বলেছে কোন চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। এটা তোমরা দেখে নিবে, পেজ নাম্বার 86 পেজের উপপাদ্য 117 নম্বর উপপাদ্যটা দেখে নিবে। না বুঝতে পারলে কমেন্ট করে জানাবে, আমি পরের ভিডিওতে বলে দেবো। প্রমাণ করো যে -2 -11 বিন্দুটি এই বিন্দু এবং এই বিন্দু দ্বয় থেকে সমদূরবর্তী। সমদূরবর্তী, দেখো এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, কেন হোমওয়ার্ক থাকবে আমি বলে দিচ্ছি। দেখো, -2 -11 এইটা থেকে -3 7 এই বিন্দুর কি করবে? দূরত্ব বের করবে। ঠিক আছে, নিয়ম কি? √, x1 -x2 হোল স্কয়ার প্লাস y1 y2 এর হোল স্কয়ার। এই সূত্রে ফেলে দিবে। x1 মানে এখানে কত? x1 মানে হচ্ছে এখানে -2, আর y1 হচ্ছে আমাদের -11। তাহলে এটা একটা পয়েন্ট। এখানে x2 -3, y2 7। জাস্ট বিন্দুগুলো, পয়েন্টগুলো, এখানে সংখ্যাগুলো বসিয়ে দিলে এর দূরত্বটা পেয়ে যাবে। আবার কি করবে? -2 -11 এবং এবং 4 6 এই দুটো বিন্দুর মধ্যে আবার দূরত্ব নির্ণয় করবে। ঠিক আছে, দেখবে যে এই যে দূরত্ব দুটো বেরোবে না,
এই দুটো দূরত্ব কি হবে, ইকুয়াল হয়ে যাবে, তাহলে তোমার কিন্তু সমদূরবর্তী প্রমাণ কমপ্লিট হবে। নিজেরাও করো, একটা অঙ্ক তো আমি দূরত্বের অঙ্ক করে দিয়েছি, তাই না? সেটা তোমরা দেখে তারপরে এটা অবশ্যই করতে পারবে, আশা করি তো করতে পারবে তোমরা। তো দেখো, সমস্ত কোশ্চেন কিন্তু আমরা কমপ্লিট করে দিলাম আজকে রায়ান মার্টিনের 8 নম্বর স্কুলের। তো যাদের ভালো লেগেছে তাহলে প্লিজ, যদি ভালো লেগেছে তাহলে লাইক করে দিয়ে যাও, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখো, নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে হলে বেল আইকন ক্লিক করে রাখতে হবে। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। কমেন্ট করে অবশ্যই জানাও কেমন লাগলো। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।